কেউ বলে বাংলাকে ভেঙে দুটুকরো করেছেন তিনি, আবার কেউ বলে তিনি না থাকলে বাঙালি হিন্দুদের কোনো অস্তিত্বই থাকতো না। কেউ বলে তিনি খলনায়ক, আবার কেউ বলে তিনি হিন্দুদের রক্ষাকর্তা। এই মানুষটা না থাকলে হয়তো আপনার পরিচয়টাই আজ অন্যরকম হতো, হয়তো আজ আপনি এই ভিডিওটা দেখার সুযোগই পেতেন না। বাংলার ইতিহাসে এনার মতো বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব খুব কমই আছেন, আর ইনি হলেন বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জির ছেলে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। স্ক্রিনে এই ম্যাপটা ভালো করে দেখুন। এখানে পশ্চিমবঙ্গ নামের যে রাজ্যটা আপনি দেখছেন, 1947 সালের আগে এর কোনো অস্তিত্বই তখন ছিল না। দেশভাগের সময় যখন সাম্প্রদায়িকতার আগুনে ছারখার হচ্ছিল বাংলা, ঠিক সেই সময় ডক্টর মুখার্জি প্রথম দাবি তুলেছিলেন হিন্দুদের রক্ষার জন্য বাংলাকে ভাগ করতে হবে। তার এই সিদ্ধান্ত নিয়ে আজও অনেক বিতর্ক হয়। আজও অনেকেই মনে করেন সেদিন শ্যামাপ্রসাদ ওই দাবি না করলে পশ্চিমবঙ্গের জন্মই হতো না, হয়তো আপনার আমার ঠিকানা হতো পূর্ব পাকিস্তান, অর্থাৎ আজকের বাংলাদেশে। কিন্তু এই শ্যামাপ্রসাদ মুখার্জি আসলে কে, আর এই বাংলার জন্য তার অবদানই বা কি? श्यामा प्रसाद मुखोपाध्याय अगर ना होते तो हम लोग इंडिया का पार्ट ही नहीं होते। বিজেপি আজ বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল, যার সদস্য সংখ্যা 14 কোটিরও বেশি। চীনের কমিউনিস্ট পার্টিকেও সদস্য সংখ্যার পিছনে ফেলে দিয়েছে এরা। ভারতের মোট 21টি রাজ্যে আজ তাদের শাসন চলছে। কিন্তু আপনি কি জানেন এই বিজেপির শুরুটা কিভাবে হয়েছিল? বিজেপির জন্ম হয়েছিল ভারতীয় জনসংঘ থেকে, আর এই জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এখন প্রশ্ন হলো যে এই রহস্যের গভীরে ঢুকতে হলে আমাদের আগে সেই মানুষটাকে চিনতে হবে যাকে বাঙালির স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে বারবার। কেন প্রতিটি বাঙালির তাকে মনে রাখা উচিত? বাংলা ভাগের জনক নাকি বাঙালির রক্ষাকর্তা? শ্যামাপ্রসাদ মুখার্জি আসলে কে? চলুন দেখা যাক ইতিহাস কি বলছে। আজ যাকে আমরা হিন্দুত্ববাদের অন্যতম প্রধান মুখ বলে চিনি, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি একটা সময় অখণ্ড বাংলার পক্ষে ছিলেন। শুধু তাই নয়, তিনি মুসলিম পার্টির সঙ্গে জোট বেঁধে সরকারও চালিয়েছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী একে ফজলুল হক এবং তার কৃষক প্রজা পার্টির সঙ্গে হাত মিলিয়ে তিনি তৈরি করেছিলেন প্রোগ্রেসিভ কোয়ালিশন বা শ্যামা হক মন্ত্রিসভা। ডক্টর মুখার্জি ছিলেন এই মন্ত্রিসভার অর্থমন্ত্রী। এখন প্রশ্ন হলো, এমন পরস্পর বিরোধী আদর্শের জোট তৈরি হয়েছিল কেন? একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা একজন মুসলিম পার্টির সঙ্গে হাত মেলালো কেন? ক্ষমতার লোভে? নাকি এটা ছিল কোনো রাজনৈতিক চাল? অনেক সমালোচক এটাকে নিছক ক্ষমতার রাজনীতি বলে মনে করলেও ইতিহাস ঘাঁটলে অন্য একটি সমীকরণ সামনে আসে। আর এটা বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 1930-এর দশক। রাজনীতি আসলে একটা দাবার বোর্ড, আর এই বোর্ডে ব্রিটিশদের সবচেয়ে প্রিয় চাল ছিল ডিভাইড অ্যান্ড রুল। সাল 1930। ব্রিটিশদের বোনা হিন্দু মুসলিম বিভাজনের বিষাক্ত বীজ ততদিনে মহীরুহ হয়ে উঠেছে। মুসলিম লীগের এলাহাবাদ সম্মেলনে হঠাৎ একটা ভয়ঙ্কর দাবি উঠল, মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র চাই। কংগ্রেসের তাবড়ো নেতারা ভাবলেন এগুলো কেবল পলিটিক্যাল প্রেশার তৈরির কৌশল, কিন্তু দিল্লির এই হাইকমান্ডরা সেদিন ঘুণাক্ষরেও বুঝতে পারেনি ঠিক কত বড় একটা রক্তক্ষয়ী পরিণতির দিকে এগোচ্ছে গোটা ভারতবর্ষ। সাল 1932। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড একটা মোক্ষম চাল দিলেন, নিয়ে এলেন কমিউনাল অ্যাওয়ার্ড বা বাটোয়ারা নীতি। সোজা কথায় এর অর্থ হল হিন্দু মুসলিম শিখ এমনকি দলিতদের জন্য আলাদা নির্বাচন ব্যবস্থা বা সেপারেট ইলেক্টোরেট চালু করা। এর পেছনে ব্রিটিশদের একটাই উদ্দেশ্য ছিল, ভারতকে ভেতর থেকে ভেঙে দেওয়া। ভোটের লাইনে একবার যদি ধর্মের বীজ ঢুকে যায়, দেশের ঐক্য ভেঙে যাবে। তাই এই সেপারেট ইলেক্টোরেট এর বিরুদ্ধে আমরণ অনশনে বসলেন মহাত্মা গান্ধী, যার পরিণতি হিসেবে স্বাক্ষরিত হল ঐতিহাসিক পুনা চুক্তি। এই চুক্তির কারণে বাংলার আইনসভায় হিন্দুদের আসন অনেকটা কমে গেল। ফলে বাঙালি হিন্দুদের মধ্যে তৈরি হল চরম ক্ষোভ। জাতীয় নেতৃত্ব যখন দেশের অন্য রাজনীতি সামলাতে ব্যস্ত, ঠিক তখনই বাংলার রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হলো। বাঙালি হিন্দুদের অধিকার নিয়ে কথা বলার জন্য সেই সময় প্রয়োজন ছিল একটা নতুন মুখ। আর ঠিক সেই সময় বাংলার রাজনীতিতে পা দিলেন এক বাঙালি তরুণ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। ডক্টর মুখার্জি ছিলেন হিন্দু মহাসভার সভাপতি। প্রথম থেকেই বাংলা ভাগ বা ভারত ভাগের পক্ষে ছিলেন না তিনি, কিন্তু 1941 সালে তিনি এমন একটা কাজ করলেন যা দেখে গোটা ভারতের তাবড়ো নেতারা রীতিমতো চমকে গেলেন। 1937 সাল থেকে বাংলায় চলছিল মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির কোয়ালিশন সরকার। মুখ্যমন্ত্রী ছিলেন একে ফজলুল হক। কিন্তু 1941-এর মুসলিম লীগ হঠাৎ করেই সেই সমর্থন তুলে নিল, আর ঠিক সেই মুহূর্তে ফজলুল হকের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন স্বয়ং
শ্যামাপ্রসাদ মুখার্জি। জন্ম নিল এক ঐতিহাসিক জোট, শ্যামা হক সরকার। একজন কট্টর হিন্দুত্ববাদী নেতার সঙ্গে একটি মুসলিম পার্টির এই জোট স্বাভাবিকভাবেই চরম বিতর্কের জন্ম দিল। যে মানুষটা মুসলিম আধিপত্যের ভয় দেখিয়ে বাংলার ভাগ করেছিলেন, তিনি কিনা মুসলিমদের সঙ্গে জোট বেঁধে সরকার গড়লেন। সমালোচকরা প্রশ্ন তুললেন, তাহলে কি ক্ষমতার জন্য নিজের আদর্শকে বিসর্জন দিলেন তিনি, নাকি এটা কোনো বাধ্যবাধকতা ছিল? ইতিহাসবিদদের মতে ফজলুল হক কট্টর সাম্প্রদায়িক ছিলেন না। তিনি ভেবেছিলেন যদি ফজলুল হকের সরকার পড়ে যায় তবে বাংলার পুরো ক্ষমতা চলে যাবে কট্টরপন্থী মুসলিম লীগের হাতে, আর সেটা হলে বাংলার হিন্দুদের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। তাই বাইরে থেকে বিরোধিতা করার চেয়ে সিস্টেমের ভেতরে ঢুকে হিন্দুদের অধিকার রক্ষা করাটা তার কাছে বেশি জরুরি ছিল। এই শ্যামা হক জোট প্রমাণ করে যে ডক্টর মুখার্জি শুরু থেকেই বাংলা ভাগের পক্ষে ছিলেন না, বরং তিনি অখণ্ড বাংলার মধ্যেই হিন্দু ও মুসলিমদের একটি রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে চেয়েছিলেন। কিন্তু এই সমঝোতা বেশি দিন টিকল না। 4-5 বছরের মধ্যেই বাংলার রাজনৈতিক ও সামাজিক সমীকরণ এত দ্রুত এবং এমন হিংসাত্মক বদলে গেল যে যিনি একসময় অখণ্ড বাংলার জন্য জোট সরকার গড়েছিলেন তাকেই শেষ পর্যন্ত বাংলা ভাগের প্রধান প্রবক্তা হয়ে উঠতে হলো। যে শ্যামাপ্রসাদ মুখার্জি অখণ্ড বাংলার জন্য মুসলিমদের সঙ্গে জোট করেছিলেন, হঠাৎ করেই তিনি কেন বললেন বাংলাকে ভাগ করতেই হবে, হিন্দুদের জন্য আলাদা পশ্চিমবঙ্গ চাই? 1941 থেকে 1947 এই কয়েক বছরে বাংলার ইতিহাসে ঠিক কী কী ঘটেছিল, কেন হঠাৎ বাংলা ভাগের সিদ্ধান্ত নিলেন তিনি? এর উত্তর লুকিয়ে আছে 1946 সালের একটা ঘটনায়, যেটা চিরকালের জন্য বদলে দিয়েছে এই বাংলার ইতিহাস। সাল 1940, 23শে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে প্রথমবার আনুষ্ঠানিকভাবে উঠল পাকিস্তান প্রস্তাব। দিল্লির হাইকমান্ডরা তখন কার্যত ঘুমোচ্ছেন। মৌলানা আবুল কালাম আজাদ তার বিখ্যাত ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইতে লিখেছেন, জওহরলাল নেহরু ভাবতেন পাকিস্তান প্রস্তাব আসলে মুসলিম লীগের একটা দর কষাকষির কৌশল। অন্যদিকে রাজেন্দ্র প্রসাদের ইন্ডিয়া ডিভাইডেড বই বলছে গান্ধীজির অটল বিশ্বাস ছিল যাই হয়ে যাক ভারতবর্ষকে কেউ ভাগ করতে পারবে না। কিন্তু এই ঘোর অন্ধকারে একজন মানুষ সেই অশনি সংকেত দেখতে পেয়েছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। হিন্দু মহাসভার একের পর এক মঞ্চ থেকে বারবার চিৎকার করে তিনি বলেছিলেন, আপনারা ভুল করছেন, পাকিস্তান কোনো রাজনৈতিক দাবি নয়, এটা একটা আসন্ন মহাপ্রলয়ের ইঙ্গিত। কিন্তু দিল্লির নেতারা সেই সতর্কবার্তাকে সাম্প্রদায়িক চিন্তা বলে উড়িয়ে দিয়েছিলেন। সেদিন তারা কেউ বুঝতে পারেননি তাদের এই অন্ধ বিশ্বাসের চরম মূল্য খুব শিগগিরই চোকাতে হবে এই বাংলাকে নিজের রক্ত দিয়ে। শ্যামাপ্রসাদ মুখার্জি বারবার কংগ্রেস এবং ব্রিটিশদের সতর্ক করেছিলেন। হিন্দু মহাসভার একের পর এক সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলতেন, আমাদের সামনে হাজারো সমস্যা থাকতে পারে, কিন্তু পাকিস্তান সবথেকে বড় বিপদ। তিনি বারবার বলতেন, জিন্নার দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে তার পরিণতি হবে চরম ভয়ঙ্কর। কিন্তু তার কথা সেদিন কেউ শোনেনি। জিন্নার জেদ আর কংগ্রেসের অন্ধবিশ্বাস ভারতবর্ষকে ঠিক সেই খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করালো যেখান থেকে আর ফেরার কোনো রাস্তা ছিল না। শুরু হলো ভারতের ইতিহাসের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে কলঙ্কিত এক অধ্যায়। 1946 সালের মার্চ মাস ক্যাবিনেট মিশন ভারতে এসে অন্তর্বর্তী সরকার গঠন ও সংবিধান রচনার প্রস্তাব দিল। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ তখন স্বাধীন পাকিস্তানের স্বপ্নে বিভোর। কংগ্রেস তখন তার প্রস্তাবে সায় দিচ্ছে না। তখন জিন্নাহ চরম হুঁশিয়ারি দিলেন, বললেন, হয় ভারত ভাগ নয়তো ধ্বংস হবে। মুসলিম লীগ ডাক দিল ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবসের 16ই আগস্ট। কলকাতাতে শুরু হলো ব্যাপক দাঙ্গা। ইতিহাসের পাতায় যেটা পরিচিত হলো দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস নামে। রাস্তায় রাস্তায় জমতে শুরু করলো লাশের পাহাড়। রাতারাতি হলো হাজার হাজার মানুষ। প্রকাশ্যে লাঞ্ছিত হলো হাজার হাজার মহিলা। কত মানুষ যে রাতারাতি নিখোঁজ হয়ে গেল তার কোনো হিসেব আজও নেই। কলকাতার এই আগুন ছড়িয়ে পড়ল নোয়াখালীতে। দুই পক্ষের হাজার হাজার মানুষ ভিটে মাটি হারিয়ে উদ্বাস্তু হলো। ডাইরেক্ট অ্যাকশন ডে এবং নোয়াখালী নিয়ে আমাদের এই চ্যানেলেই আলাদা ডিটেইলড ভিডিও আছে, তাই আমি এখানে আর সেই ঘটনাগুলোর খুব একটা গভীরে যাচ্ছি না। যদি আপনি ওই সময়কার পরিস্থিতিটা আরও ডিটেলে জানতে চান তাহলে এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ত্রিপুরা, বিহার হয়ে এই সাম্প্রদায়িকতার আগুন পৌঁছে গেল পাঞ্জাবেও। কিন্তু এত পাহাড় দেখেও জিন্নাহ টললেন না। উল্টে তিনি এই সব কিছুর দায় চাপিয়ে দিলেন মহাত্মা গান্ধীর ঘাড়ে। যে গান্ধীজি একদিন বুক ঠুকে বলেছিলেন, আমার লাশের উপর দিয়ে দেশভাগ হবে, নোয়াখালী আর কলকাতার রাস্তায় পাহাড় দেখে সেই গান্ধীজিও হার মেনে নিলেন। কংগ্রেসের অহিংসা নীতি সাম্প্রদায়িকতার অস্ত্রের কাছে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। কংগ্রেস
দেশভাগ মেনে নিতে বাধ্য হলো। এই দুই সাম্প্রদায়িক দাঙ্গা ডক্টর মুখার্জিকে স্পষ্ট করে দিয়েছিল অখণ্ড বাংলার যে স্বপ্ন তিনি একসময় দেখেছিলেন, বাস্তবে সেটা টিকিয়ে রাখা সম্ভব নয়। তিনি বুঝলেন না, এবার সমঝোতার আর কোনো জায়গা নেই। হয় ঘুরে দাঁড়িয়ে লড়তে হবে, নয়তো চিরকালের মতো ভারতের মানচিত্র থেকে মুছে যেতে হবে। যখন গোটা বাংলা দাঙ্গায় জ্বলছে, এই চরম অরাজকতার সুযোগে পর্দার আড়ালে ঘুঁটি সাজাচ্ছিলেন আর একজন, বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু যৌথভাবে একটি নতুন রাজনৈতিক প্রস্তাব নিয়ে আসেন। স্বাধীন অখণ্ড বাংলা। অখণ্ড বাংলা কথাটা শুনতে যতটা ভালো লাগে, সোহরাওয়ার্দীর এই প্রস্তাবের গভীরে লুকিয়েছিল ঠিক ততটাই গভীর এক ষড়যন্ত্র। বাংলা যদি ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো, তাহলে সোহরাওয়ার্দী আর প্রধানমন্ত্রী থাকতে পারতেন না, তার ক্ষমতা হাতছাড়া হয়ে যেত। তাই তিনি প্ল্যান করলেন বাংলাকে সম্পূর্ণ আলাদা একটা রাষ্ট্র করার। পরিসংখ্যান বলছে তৎকালীন বাংলায় 54% ছিল মুসলিম আর 45% হিন্দু। নামে স্বাধীন রাষ্ট্র হলেও ডেমোগ্রাফির কারণে বাংলা হিসেব মতো হয়ে যেত মিনি পাকিস্তান। তাহলে এই 45% হিন্দুর কি দশা হতো? কলকাতা আর নোয়াখালীর দাঙ্গার পর সেই উত্তরটাও কারও অজানা ছিল না। সবাই যখন সোহরাওয়ার্দীর এই ফাঁদে পা দিতে বসেছে, তখন ঢাল হয়ে দাঁড়ালেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আজ বাংলা স্বাধীন রাষ্ট্র হলেও কাল সেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবেই। নোয়াখালী আর কলকাতার রাস্তায় আমরা যে রক্ত দেখেছি, তারপর হিন্দুদের ইচ্ছার বিরুদ্ধে তাদের কোনো ছদ্মবেশী মুসলিম দেশের অংশ হতে বাধ্য করা যাবে না। শুরু হলো এক অসম লড়াই। একদিকে জিন্নার জেদ, অন্যদিকে সোহরাওয়ার্দীর ছলচাতুরি। আর এই দুই প্রবল শক্তির মাঝখানে বাঙালি হিন্দুদের একমাত্র ঢাল হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে রইলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। বাংলা আর বাঙালিকে বাঁচাতে তিনি 1947 সালের 23 এপ্রিল লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে বৈঠকে বসলেন। সেই বৈঠকে তিনি ব্রিটিশ প্রশাসনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে অখণ্ড স্বাধীন বাংলার প্রস্তাব হিন্দু মহাসভা কোনোভাবেই মেনে নেবে না। যে গান্ধীজি একসময় দেশভাগের প্রবল বিরোধী ছিলেন, তাঁকেও এই চরম বাস্তবটা মনে করিয়ে দিয়েছিলেন তিনি। তার অকাট্য যুক্তির কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল কংগ্রেসও। এমনকি সর্দার বল্লভভাই প্যাটেল একটি চিঠিতে খোলাখুলি স্বীকার করেছিলেন, অমুসলিমদের জীবন বাঁচাতে গেলে বাংলা ভাগ করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। দিল্লির নেতাদের রাজি করানো তো হলো, কিন্তু সাধারণ মানুষকে কে বোঝাবে? সেই দায়িত্বটাও নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন তিনি। গোটা বাংলা জুড়ে শুরু হলো একের পর এক সভা, মিছিল, হরতাল। পথে নেমে তিনি মানুষকে বোঝালেন, আজ যদি আমরা এই রাজ্যটাকে আলাদা না করি, তবে ভবিষ্যতে বাঙালি নিজের বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। 2 মে 1947 লর্ড মাউন্টব্যাটেনের টেবিলে 9 দফা অকাট্য যুক্তি সাজিয়ে পশ্চিমবঙ্গ গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দিলেন শ্যামাপ্রসাদ। মাউন্টব্যাটেন বুঝতে পারলেন এই দাবি না মানলে গোটা বাংলায় যে গৃহযুদ্ধ বাঁধবে, তা সামলানো ব্রিটিশদের পক্ষে আর সম্ভব নয়। তাই জিন্নার শত আপত্তি সত্ত্বেও বাংলা ভাগের প্রস্তাবে শিলমোহর দিতে বাধ্য হল ব্রিটিশ সরকার। কিন্তু তখনও একটা চরম জটিল প্রশাসনিক প্রক্রিয়া বাকি ছিল, সীমানা নির্ধারণ। দুই বাংলার সীমানা নির্ধারণ হবে কিভাবে? এই দায়িত্ব দেওয়া হলো ব্রিটিশ আইনজীবী সিরিল র্যাডক্লিফকে। আর সবথেকে মজার ব্যাপার হলো, এর আগে তিনি কখনোই ভারতে আসেননি। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই একটি অত্যন্ত জটিল ম্যাপকে 2 ভাগে ভাগ করার দায়িত্ব দেওয়া হলো তাকে। কিন্তু এই র্যাডক্লিফ বাংলার বুকে এমন এক লাইন টানলেন, যা নিয়ে শুরু হলো এমন বিতর্ক যার রেশ আজও চলছে। চট্টগ্রাম, বরিশালের মতো একাধিক হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা চলে গেল পূর্ব পাকিস্তান, আবার উল্টো দিকে কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা ঢুকে পড়ল পশ্চিমবঙ্গে। পদে পদে অসঙ্গতি। হাজার হাজার মানুষ রাতারাতি নিজেদের দেশেই রিফিউজি হয়ে গেলেন। কিন্তু এই ভুল শোধরানোর মতো সময় তখন আর কারোর হাতে ছিল না। অবশেষে 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভায় ভোটাভুটির মাধ্যমে বাংলা ভাগের সিদ্ধান্তে চূড়ান্ত আইনি শিলমোহর পড়ে গেল। আর এইভাবেই ভারতের মানচিত্রে জন্ম নিল 2টি নতুন ভূখণ্ড, পূর্ব পাকিস্তান আর পশ্চিমবঙ্গ। শ্যামাপ্রসাদ যদি সেদিন ওই রুদ্রমূর্তি ধারণ না করতেন, যদি সেদিন তিনি কংগ্রেস আর মাউন্টব্যাটেনকে বাধ্য না করতেন, তাহলে আজ হয়তো ভিডিওটা আপনি এই বাংলায় বসে দেখতে পারতেন না। কিন্তু একবার ভেবে দেখুন, যে মানুষটা দীর্ঘ লড়াই করে একটা জাতির জন্য আস্ত একটা রাজ্য ছিনিয়ে আনলেন, তাকে আজ কেউ মনে রাখলো না কেন? যে মানুষটা বাঙালির জন্য এত কিছু করলেন, তাকে নিয়ে পরবর্তীকালে এত রাজনীতি হলো কেন? সাম্প্রদায়িক তকমা দিয়ে কেন তাকে ইতিহাসের পাতা থেকে বারংবার মুছে ফেলার চেষ্টা করা হলো? সেদিন যদি তিনি ওই মরণপণ আন্দোলন না করতেন, তাহলে গোটা বাংলাটাই পাকিস্তানের কবলে চলে যেত। আর লক্ষ লক্ষ বাঙালি হিন্দুর সামনে দুটোই মাত্র রাস্তা খোলা থাকত,
হয় ভিটে মাটি ছেড়ে সর্বশান্ত হয়ে উদ্বাস্তু হওয়া, আর নয়তো ধর্ম বদলে অকথ্য অত্যাচার সহ্য করে ওই বাংলাদেশেই পড়ে থাকা। সমালোচকদের একাংশ আজও মনে করেন ডক্টর মুখার্জি যদি সেদিন অখণ্ড বাংলার প্রস্তাব মেনে নিতেন তাহলে হয়তো এই দেশভাগের যন্ত্রণা এড়ানো যেত। এবং এর উত্তর লুকিয়ে আছে আরেক সমসাময়িক নেতার রাজনৈতিক পরিণতির মধ্যে, যোগেন্দ্রনাথ মণ্ডল। তৎকালীন বাংলার এক বিশিষ্ট দলিত নেতা। তিনি মনে প্রাণে বিশ্বাস করেছিলেন যে পাকিস্তানে দলিত এবং হিন্দুরা সুরক্ষিত থাকবে, তাই তিনি শুধু পাকিস্তানে যোগ দেননি, পাকিস্তানের প্রথম আইন ও শ্রমমন্ত্রীও হয়েছিলেন। কিন্তু পরে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে মাত্র 3 বছরের মাথায় 1950 সালে তিনি নিজের পদ এবং দেশ ছেড়ে রাতের অন্ধকারে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন। আর যে লক্ষ লক্ষ সাধারণ মানুষ সেদিন তার কথায় ভরসা করে ওপারে থেকে গিয়েছিলেন, যোগেন মণ্ডল তাদের বাঁচাতে পারেননি। ঐতিহাসিকদের একটা বড় অংশ মনে করেন যোগেন্দ্রনাথ মণ্ডলের এই রাজনৈতিক পরিণতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ডক্টর মুখার্জির সেদিনকার সেই আশঙ্কা একেবারেই ভুল ছিল না। সেদিন বাংলার হিন্দুদের সামনে যোগেন মণ্ডল হওয়ার সুযোগ ছিল, কিন্তু শ্যামাপ্রসাদ সেদিন দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। আর এটাই প্রমাণ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সেই দূরদর্শিতাই সেদিন লাখো বাঙালি হিন্দুর প্রাণ বাঁচিয়েছিল। ডক্টর মুখার্জিকে চিরকাল একজন কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবেই তুলে ধরা হয়েছে, কিন্তু তৎকালীন রাজনৈতিক সমীকরণ, সমসাময়িক আত্মজীবনী আর ঐতিহাসিক দলিল ঘাটলে সম্পূর্ণ ভিন্ন একটি ছবি উঠে আসে। প্রখ্যাত কংগ্রেস নেতা অতুল্য ঘোষ তার কষ্টকল্পিত বইতে উল্লেখ করেছেন, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শ্যামাপ্রসাদ বাংলার হিন্দু মুসলিম ঐক্যের পক্ষেই ছিলেন, কিন্তু কলকাতা ও নোয়াখালী নারকীয় দাঙ্গায় মূলত তার মন চিরকালের মতো বদলে দেয়। এর চেয়েও তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক রেফারেন্স পাওয়া যায় আবুল মনসুর আহমদের লেখা আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী একে ফজলুল হক স্বয়ং ডক্টর মুখার্জি সম্পর্কে মন্তব্য করেছিলেন, শ্যামাপ্রসাদের মতো উদার এবং মুসলমানের হিতকামী নেতা কংগ্রেসেও ছিল না। এমনকি এই শ্যামা হক জোট তৎকালীন ব্রিটিশ প্রশাসনের অন্দরমহলেও ঠিক কতটা অস্বস্তি তৈরি করেছিল তার প্রমাণ মেলে বিডি হাবিবুল্লাহর শেরে বাংলা বইতে। সেখানে বলা হয়েছে বাংলার তৎকালীন ব্রিটিশ গভর্নর জন হার্বার্ট হিন্দু মুসলিমের নেতৃত্বের এই অভূতপূর্ব জোটকে একেবারেই মেনে নিতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জোট ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতিকেই সরাসরি চ্যালেঞ্জ করেছিল। অর্থাৎ এটা পরিষ্কার যে মানুষটাকে কট্টর সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়া হয়েছে তিনি একসময় বাংলার অখণ্ডতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার সব রকম চেষ্টাই করেছিলেন, কিন্তু পরিস্থিতি তাকে ভিন্ন পথে হাঁটতে বাধ্য করেছিল। এখন প্রশ্ন হলো, স্বাধীন ভারতের রাজনীতিতে তার ঠিক ভূমিকা কতটা ছিল? এবং সবচেয়ে বড় প্রশ্ন, কাশ্মীরের জেলে ঠিক কী এমন ঘটেছিল যার জন্য তাকে নিজের প্রাণ খোয়াতে হলো? বাংলা ভাগ হলো, ভারত স্বাধীন হলো। দেশ গড়ার স্বপ্ন নিয়ে জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় শিল্পমন্ত্রী হিসেবে যোগ দিলেন ডক্টর শ্যামাপ্রসাদ। কিন্তু এই রাজনৈতিক সহাবস্থান খুব বেশি দিন স্থায়ী হয়নি। 1950 সালে পূর্ব পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের উপর যখন চরম নিপীড়ন চলছে, ঠিক সেই সময় নেহরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর করলেন। ডক্টর মুখার্জি এই চুক্তির তীব্র বিরোধিতা করলেন। তিনি বললেন, যে দেশ হিন্দুদের রক্তে স্নান করছে তাদের সঙ্গে কোনো আপোষ নয়। তার মতে পাকিস্তান যে প্রতিশ্রুতি রক্ষা করবে না সেটা জেনেই এই চুক্তি করা হচ্ছে, যেটা পূর্ব পাকিস্তানের হিন্দুদের চরম বিপদের মুখে ঠেলে দেবে। নিজের রাজনৈতিক নীতির সঙ্গে আপোষ না করে ওই বছরই তিনি নেহেরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। আর ঠিক 1 বছর পর 21শে অক্টোবর 1951 জন্ম নিল এক নতুন ইতিহাস। কংগ্রেসের বিকল্প হিসেবে শ্যামাপ্রসাদের হাত ধরে তৈরি হল ভারতীয় জনসংঘ বা বিজেএস, যা আজকের ভারতীয় জনতা পার্টি বা বিজেপির মূল ভিত্তি, যার উদ্দেশ্য ছিল হিন্দু সংস্কৃতি রক্ষা এবং কংগ্রেসের তোষণ নীতির বিরোধিতা করা। 1952 সালে লোকসভা নির্বাচনে তার দল 3টি আসনে জয়লাভ করে এবং ডক্টর মুখার্জি স্বয়ং লোকসভার সাংসদ নির্বাচিত হয়ে বিরোধী পক্ষের এই অত্যন্ত জোরালো কণ্ঠস্বর হয়ে ওঠেন। কিন্তু তার রাজনৈতিক জীবনের অন্তিম এবং সবচেয়ে বিতর্কিত অধ্যায়টি ছিল কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে। জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা এবং সেখানে ভারতীয় নাগরিকদের প্রবেশের জন্য চালু থাকা পারমিট প্রথার তীব্র আইনি ও রাজনৈতিক বিরোধিতা শুরু করলেন তিনি। তার যুক্তি ছিল, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের ভেতরে আরেকটি আলাদা শাসনতন্ত্র চলতে পারে না। আর এই প্রেক্ষাপটেই তিনি পার্লামেন্টে সেই ঐতিহাসিক স্লোগানটি দেন, এক দেশে দুই নিশান, দুই বিধান দুই প্রধান চলবে না। ये डॉक्टर मुखर्जी ही थे जिन्होंने भारत में 2 विधान 2 निशान और 2 प्रधान के विधान को
खारिज कर दिया था। কেবল রাজনৈতিক বিরোধিতাতেই সীমাবদ্ধ থাকেননি তিনি। এই পারমিট প্রথা ভাঙার উদ্দেশ্য 1953 সালের মে মাসে তিনি বিনা পারমিটে কাশ্মীরে প্রবেশ করেন। তৎকালীন শেখ আবদুল্লাহর সরকার তাকে গ্রেপ্তার করে শ্রীনগরের জেলে বন্দী করে। আর এরপরই ঘটে স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক এবং বিতর্কিত একটি ঘটনা। বন্দী অবস্থাতেই ডক্টর মুখার্জি চরম অসুস্থ হয়ে পড়েন এবং 23শে জুন 1953 সালে চিকিৎসাধীন অবস্থায় তার রহস্যজনকভাবে মৃত্যু হয়। সরকারি রিপোর্টে বলা হয় তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, কিন্তু তার এই আকস্মিক মৃত্যু দেশ জুড়ে প্রবল সন্দেহের জন্ম দেয়। তার অনুগামীরা এবং স্বয়ং তার মা যোগমায়া দেবী অভিযোগ তোলেন যে জেলে তাকে ইচ্ছাকৃতভাবে ভুল ওষুধ ও অপর্যাপ্ত চিকিৎসা দিয়ে করা হয়েছে। স্বাধীন ভারতের অন্যতম প্রধান এক বিরোধী নেতার এই রহস্যময় মৃত্যুর পর একটি স্বাধীন তদন্ত কমিশনের প্রবল দাবি উঠলেও তৎকালীন সরকার সেই দাবি খারিজ করে দেয়। আজ 7 দশকেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও এই মৃত্যু ঘিরে থাকা ধোঁয়াশা পুরোপুরি কাটেনি। এটি কি নিছক চিকিৎসার গাফিলতি ছিল, নাকি স্বাধীন ভারতের ইতিহাসের প্রথম হাই প্রোফাইল রাজনৈতিক অ্যাসাসিনেশন? যথাযথ তদন্তের অভাবে এই প্রশ্নটি আজও ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি অমীমাংসিত রহস্য হয়েই থেকে গেছে। শ্যামাপ্রসাদ চলে গেলেন, কিন্তু তার তৈরি করা ভারতীয় জনসংঘ থামল না। তার রেখে যাওয়া আদর্শের উপর ভিত্তি করেই তারা নিজেদের রাজনৈতিক ভিত মজবুত করতে শুরু করল। হিন্দু একতা, গো বন্ধ, ইউনিফর্ম সিভিল কোড, 370 ধারা বাতিল আর রাম মন্দির তৈরির জেদ নিয়ে তিলে তিলে শক্তি বাড়ালো তারা। সাল 1977। এমার্জেন্সির পর জাতীয় রাজনীতিতে কংগ্রেস বিরোধী জোটের অংশ হিসেবে জনতা পার্টিতে মিশে গেল বিজেএস, কিন্তু আদর্শগত অন্তর্দ্বন্দ্বের কারণে সেই জোট টিকল না। এরপর 1980 সালের 6 এপ্রিল অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে জনসংঘের সেই রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করেই জন্ম নিল একটি নতুন রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। পরবর্তী 40 বছরে ভারতের রাজনীতিতে এই দলটির উত্থান রূপকথার গল্পের মতো। 2014 সালে তারা ভারতের ক্ষমতায় বসল। যে স্বপ্নের জন্য শ্যামাপ্রসাদ প্রাণ দিয়েছিলেন তার স্বপ্ন পূরণ হলো। কাশ্মীর থেকে 370 ধারা উপড়ে ফেলা হলো, তৈরি হলো রাম মন্দির। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিজেপি আজ তাদের ফাউন্ডার ফাদার বা প্রতিষ্ঠাতা বলে পুজো করে। সেই বাঙালির হাত ধরে বিশ্বের বৃহত্তম দলের জন্ম। খোদ সেই শ্যামাপ্রসাদের রাজ্যেই, এই পশ্চিমবঙ্গে বিজেপি দীর্ঘ কয়েক দশক ধরে একেবারে অচ্ছুত হয়ে রইল। সারা ভারত জয় করলেও শ্যামাপ্রসাদের নিজের মাটিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মাথা তুলে দাঁড়াতে বিজেপিকে অপেক্ষা করতে হলো 70 বছরেরও বেশি। প্রশ্নটা হলো কেন? বাংলার মাটিতে কি এমন ঘটেছিল যে শ্যামাপ্রসাদের নিজের দলকেই এতগুলো বছর বনবাসে কাটাতে হলো? দেশ ভাগ হলো, ভিটেমাটি, জমি জমা, আত্মীয় স্বজন সবকিছু হারিয়ে লাখ লাখ হিন্দু পূর্ববঙ্গ থেকে পালিয়ে এলেন এই পশ্চিমবঙ্গে। আরএসএস বা হিন্দু মহাসভা ভেবেছিল নিজেদের দেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হওয়া এই মানুষগুলো এবার একজোট হবে, তারা কট্টর হিন্দুত্ববাদী হয়ে উঠবে। কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। কেন? কারণ একজন ক্ষুধার্ত মানুষের কাছে ধর্মের চেয়ে দুবেলা ভাতের দাম অনেক বেশি। তাছাড়া তখন বাংলার সমাজ ব্যবস্থা এতটা জটিল ছিল যে উচ্চবর্ণের হিন্দু থেকে শুরু করে শূদ্র, কৈবর্ত থেকে শুরু করে রাজবংশী বা সাঁওতাল সমাজ দেশভাগের সেই ভয়ঙ্কর যন্ত্রণাও সামাজিক ভেদাভেদ মুছে দিয়ে এদের এক করতে পারেনি। এক কথায় বেঁচে থাকার এই লড়াইয়ে হিন্দু মহাসভার ধর্মের রাজনীতির ভাষা সেদিন বাঙালি বুঝতে পারেনি। ফলে জনসংঘ অর্থাৎ আজকের বিজেপি পশ্চিমবঙ্গে কেবল একটা নাম সর্বস্ব সাইনবোর্ড হয়ে পড়ে রইল। অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তখন ইলেকশনে দাঁড় করানোর মতো প্রার্থী পাওয়া যেত না। আর যদিও বা কাউকে পাওয়া যেত, তার জামানত বাজেয়াপ্ত হওয়াটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। তাহলে এই প্রায় অস্তিত্বহীন একটা দল কিভাবে আজ বাংলার ক্ষমতার শীর্ষে পৌঁছল? এর উত্তর খুঁজতে আমাদের যেতে হবে 70-এর দশকে। বাংলার রাজনীতিতে আছড়ে পড়ল এক নতুন ঝড়, বামপন্থা। শ্রেণীহীন সমাজ, অন্ন, বস্ত্র, বাসস্থান এর এক স্বপ্নে তখন আচ্ছন্ন বাঙালি। বামেদের মূল ভিত্তি ছিল শ্রেণী সংগ্রাম এবং কট্টর ধর্মনিরপেক্ষতা, যা ছিল জনসংঘ বা আরএসএসের আদর্শের ঠিক 180 ডিগ্রি বিপরীত। বামেদের এই টানা 34 বছরের দুর্ভেদ্য রাজত্বে বিজেপি বাংলার রাজনৈতিক মানচিত্র থেকে কার্যত মুছে গেল। কিন্তু দীর্ঘ 3 দশক পর এই বাম দুর্গেও একদিন ফাটল ধরল। আর সেই ফাটলটা কিন্তু বিজেপি তৈরি করেনি। বাংলার রাজনীতিতে সেই ঐতিহাসিক পরিবর্তন এনেছিলেন এক এমন নেত্রী যাকে আজকের রাজনৈতিক সমীকরণে বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা যায়। আর তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু, তিনি একসময় এই বাংলায় বিজেপিকে অক্সিজেন জুগিয়েছিলেন।
কিভাবে? Saying it's possible that sometime in the future you could return to the National Democratic Alliance. You're leaving that very open. Yes, of course, the option is open. They are all natural allies. 90-এর দশক থেকে বামেদের বিরুদ্ধে তখন একমাত্র আগ্রাসী মুখ মমতা। 1998 সালে তৈরি হলো তৃণমূল কংগ্রেস। বাম বিরোধী সব ভোট নিজের দিকে টানতে 1998, 1999 এবং 2004 সালের লোকসভায় তিনি হাত মেলালেন এনডিএর সঙ্গে। বাম বিরোধী সমস্ত ভোট ধীরে ধীরে তৃণমূলের বাক্সে জমা হতে শুরু করল। 2009 সাল, বামেদের তখন একটাই মাথা ব্যথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আটকানো যায়। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালো আরএসএস। বামেদের ফোকাস তখন পুরোপুরি মমতার দিকে। তখন সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে নীরবে পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে সংগঠনের ভিত মজবুত করতে শুরু করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। 2011 সালে বাম দুর্গের পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সিংহাসনে বসলেন। আর এরপর আরএসএসকেও আর পেছন ফিরে তাকাতে হয়নি। যেখানে 2010 সালে বাংলায় আরএসএসের শাখা ছিল হাতে গোনা, সেখানে মাত্র 15 বছরের মধ্যে তা বেড়ে দাঁড়ায় প্রায় 4,500। এই নীরব প্রস্তুতিটাই ছিল আসল গেম চেঞ্জার। 2014 সালে কেন্দ্রে ক্ষমতায় এলো মোদী সরকার, আর তারপর থেকেই পশ্চিমবঙ্গে সরাসরি থাবা বসাতে শুরু করলো বিজেপি। কিন্তু শুধু হিন্দুত্ববাদ দিয়ে যে বাংলা জয় করা যাবে না, সেটা তারা ততদিনে বুঝে গিয়েছিল। তাই তারা অস্ত্র করলো বাঙালির সবচেয়ে বড় ভয়টাকে, অনুপ্রবেশ। বাংলাদেশি অনুপ্রবেশের ইস্যুকে তারা এমন এক রাজনৈতিক হাতিয়ারে পরিণত করলো যা সরাসরি বাঙালির অস্তিত্বের আতঙ্কে গিয়ে আঘাত করলো। আর এবারে কাজ হলো 100%। তার উপর দোসর হলো শাসক দলের দুর্বলতা। তৃণমূলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, সংখ্যালঘু তোষণের ক্ষোভ এবং আরজি করের মতো ভয়ঙ্কর ঘটনা সাধারণ মানুষের মনে গেঁথে দিল বিকল্প চাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাম ও কংগ্রেসকে রাজনৈতিকভাবে যত বেশি দুর্বল করেছেন, বিরোধী পরিসরে ততই সেই শূন্যস্থান দ্রুত পূরণ করেছে বিজেপি। 2011 সালের মন্ত্রিসভায় বিজেপির আসন ছিল মাত্র একটি, 2016-তে সেটা বেড়ে হলো 3, 2021-এর নির্বাচনে সেটা পৌঁছলো 77-এ, আর 2026-এর বিধানসভায় 207টি আসন নিয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের মসনদে বসল ভারতীয় জনতা পার্টি। 4 मई 2026 को बंगाल की जनता ने हम भाजपा कार्यकर्ताओं को वो अवसर दिया है। ভাবতে পারছেন, একসময় যে বাংলা একটা পঞ্চায়েত স্তরের প্রার্থী খুঁজে পাওয়া যেত না, আজ সেই বাংলার পুরো কন্ট্রোল তাদের হাতে। পলিটিক্যাল আইরনি হয়তো একেই বলে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সেই অসম্পূর্ণ স্বপ্ন তার নিজের রাজ্যেই আজ বাস্তবে পরিণত হলো। পুরো ভিডিওটা দেখার পর এবার আপনার কাছে আমার 3টি প্রশ্ন। নায়ক নাকি বাংলা ভাগের খলনায়ক? আপনার নজরে শ্যামাপ্রসাদ মুখার্জি কে? আর পশ্চিমবাংলায় বিজেপির এই অবিশ্বাস্য উত্থানের পেছনের আসল ফ্যাক্টর কোনটা? তৃণমূলের অপশাসন, হিন্দুত্ববাদী সংগঠন নাকি স্বয়ং মমতা ব্যানার্জি? তথ্য এবং প্রমাণের ভিত্তিতে এই বিবেচনার ভার আমি আপনার উপরই ছেড়ে দিলাম। কমেন্টে আপনার মতামত লিখে জানান। আর ভারতের লুকিয়ে থাকা ইতিহাসগুলোকে এভাবেই যদি সহজ লজিক আর ডেটা দিয়ে বুঝতে চান, তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।